আজকে আমরা পড়ব প্রিপোজিশন। তো আমি আজকে যেটা তোমাদেরকে বুঝাবো সেটা হলো প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ মুভমেন্ট, প্রিপোজিশন অফ টাইম এবং আরো কিছু ফিগার বা ছবি এঁকে তোমাদেরকে কিছু জিনিস সূত্রের মতো বুঝিয়ে দিব, যে কারণে তোমাদের যেন প্রিপোজিশনটা তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় ভবিষ্যতে, এবং সেই সূত্র অনুযায়ী তোমরা যেন সেই প্রিপোজিশনটা কাজে লাগাতে পারো। তো আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ প্রিপোজিশন। তো প্রিপোজিশন শব্দটা যদি আমি লিখি, প্রিপোজিশন, আশা করি তোমরা সবাই বোর্ডে লেখাটি দেখতে পাচ্ছ। তো প্রিপোজিশন কথাটা, এখানে একটা শব্দ আছে পজিশন। পজিশন অর্থ অবস্থান। তার মানে আমরা যখন প্রিপোজিশন নিয়ে কথা বলবো তখন আমাদেরকে মনে রাখতে হবে যে প্রিপোজিশন দ্বারা আমরা কোনো কিছুর অবস্থানকে নির্দেশ করি। ঠিক আছে, তো প্রথমে আমি যেগুলো বলেছি যে আজকে কি কি বিষয় পড়বো, আমরা আজকে পড়বো প্রিপোজিশন অফ প্লেস, সর্বপ্রথমে প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম এবং প্রিপোজিশন অফ মুভমেন্ট। তো আমরা প্রিপোজিশন অফ প্লেস দ্বারা যেটা বুঝাই যে কোনো একটা জায়গাতে একটি নাউনের বা একটি অবজেক্টের কি অবস্থান সেটাকেই বলা হবে প্রিপোজিশন অফ প্লেস। অর্থাৎ একটি জায়গাতে মানে যেই সব প্রিপোজিশন দিয়ে একটি অবজেক্টের অবস্থান বুঝায় সেটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন জিনিসটা দিয়েই তো নর্মালি অবস্থান বোঝায়, কিন্তু প্রিপোজিশন অফ প্লেস দিয়ে একটা বিশাল জায়গায় বা একটা কোনো জায়গার কোথায় একটি অবজেক্ট বা একটি নাউন অবস্থান করছে বা একটি প্রোনাউন অবস্থান করছে সেটাকে আমরা বুঝাই প্রিপোজিশন অফ প্লেস। তো প্রিপোজিশন অফ প্লেসের মধ্যে কি কি এক্সাম্পল হতে পারে সেটা আমরা একবার দেখে নেই। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ প্লেস। তো প্রিপোজিশন অফ প্লেসে কি কি থাকতে পারে এক্সাম্পল, যেমন হতে পারে অন, তারপরে হতে পারে অ্যারাউন্ড, তারপর হতে পারে আন্ডার ইত্যাদি। তো আমরা তো প্রিপোজিশন আরো আগে এসএসসি এইচএসসি তে আমরা পড়েছি। তো অন, অ্যারাউন্ড, আন্ডার দিয়ে আমরা কি বুঝাই যে একটি জিনিস কোনো কিছুর উপরে, কোনো কিছুর চারপাশে, নাকি কোনো কিছুর নিচে। তো এইটাই প্রিপোজিশন গুলোকে বলা হয় প্রিপোজিশন অফ প্লেস। তো প্রিপোজিশন অফ প্লেস আমি তোমাদেরকে খুব সহজ একটি ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিতে পারবো, এবং তোমরা যদি এই ডায়াগ্রামটা মনে রাখতে পারো তাহলে তোমাদের আর কখনোই এই সমস্যাটা হবে না। তো ডায়াগ্রামটা শুরু করার জন্য প্রথমে আমি আশা করি তোমরা হাতে খাতা কলম রেখেছো, তাহলে হবে যে আমি বুঝানোর সাথে সাথে তোমরা ফিগারটা তুলে ফেলতে পারবে। ওকে, প্রথমে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে, সার্কেল। সো হোয়াট ইজ দিস সার্কেল? এই সার্কেলটা তুমি যা চাও সেটাই হতে পারবে। এই সার্কেলটা তুমি যে কোনো অবজেক্ট বানাতে পারো। এই সার্কেলটা একটা টেবিল হতে পারে, এই সার্কেলটা একটা চেয়ার হতে পারে, এমনকি এই সার্কেলটা সূর্যও হতে পারে। তুমি যেটা ইচ্ছা সেটাই এই সার্কেলটাকে তৈরি করতে পারো। এই সার্কেলটার যে কাজ সেটা আমাদের প্রিপোজিশনগুলো অনুযায়ী পাল্টাবে। যেমন আমি প্রথম যে প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন। মনে করো এই সার্কেলটা একটা টেবিল, টেবিলের উপর একটি কলম আছে। তখন আমরা কি বলতে পারি, যেমন মনে করো একটা টেবিল, কলমটা এভাবে লেগে আছে টেবিলটার সাথে, তো সেটা কি হবে? সেটা হবে অন। যখন একটি সারফেস, এই বইটার উপর যে কলমটা রাখলাম, এই কলমটা যে বইটা ছুঁয়ে আছে, যে সারফেসটা ছুঁয়েতে থাকে যখন, তখন সেটা হবে অন। মনে করো এইটা একটা মানুষের মাথা, তখন আমার মাথার উপর থেকে কিছু চলে গেলে বা আমার মাথার উপরে কিছু থাকলে তখন আমরা ব্যবহার করব অ্যাবভ বা ওভার।
এখন প্রশ্ন হতে পারে যে অ্যাবভ আর ওভারের মধ্যে কি কোনো তফাৎ আসলেই আছে, আর যদি থাকে তাহলে সেটা কখন কোথায় ব্যবহার করা হয়। ওকে, সো অ্যাবভ হচ্ছে যখন আমার মাথার উপরে বা কোনো জিনিসের উপরে আরেকটা জিনিস অবস্থান করবে এবং সেটা থাকবে স্থির। সেটা আমি তোমাদেরকে ইজি করে বুঝিয়ে দেওয়ার জন্য অ্যাবভ এর পাশে একটা পজ চিহ্ন আঁকলাম। এবং ওভার হবে যখন একটা অবস্থা জিনিসের উপর থেকে আরেকটা অবজেক্ট চলে যাবে, সেটা হবে গতিশীল। তো সেটার জন্য আমি একটা প্লে বাটন ব্যবহার করলাম, এটা হচ্ছে স্থির এবং ওভার হচ্ছে গতিশীল। ফর এক্সাম্পল, আমি যদি লিখি দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, ফ্যানটা যদিও ঘূর্ণায়মান কিন্তু সেটা আমার মাথার উপর কিন্তু স্থির হয়ে আছে, আমার মাথার বাইরে থেকে মাথার উপর থেকে আর কোথাও যাচ্ছে না, তো সেটা হবে অ্যাবভ। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। কিন্তু আমার মাথার উপর থেকে যদি কোনো পাখি উড়ে যায় তখন কি হবে? ওভার, কারণ পাখিটি গতিশীল, আমার মাথার উপরে আর থাকছে না, তাহলে সেটা হবে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট প্রিপোজিশনে চলে যাই। মনে করো এই সার্কেলটা হচ্ছে সূর্য, তখন কি হতে পারে? দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। তখন আমরা ব্যবহার করছি অ্যারাউন্ড। যখন একটি জিনিস এই আরেকটি জিনিসের চারপাশে ঘুরবে বা চারপাশে থাকবে তখন হবে অ্যারাউন্ড। এমনও তুমি বলতে পারো, যদি এই সার্কেলটা একটা ঘর থাকে তাহলে আমরা লিখতে পারি দেয়ার ইজ আ হিউজ ওয়াল অ্যারাউন্ড মাই হাউস, অর্থাৎ আমার ঘরটাকে ঘিরে রেখেছে একটা বিশাল দেয়াল। তো এটা যদি আমরা ঘর ধরি তাহলে আমরা এটার মধ্যে আর কি কি প্রনাউন বসাতে কি কি প্রিপোজিশন বসাতে পারি। যেমন আমরা এটা লিখতে পারি যে ইন, একটা ঘরের মধ্যে বা একটা জিনিসের মধ্যে কিছু থাকলে সেটা হবে ইন। মনে করো আমি বললাম যে আই অ্যাম ইন মাই হাউস রাইট নাও, এখন আমি বললাম যে আমি আমার রুমের মধ্যে আছি, তখন কি হবে? তখনও হতে পারে আই অ্যাম ইন মাই রুম। কিন্তু আমি যদি বলতে চাই আমি আমার ঘরের মধ্যে আমার রুমের মধ্যে আছি, মানে আমার বাসার মধ্যে আমার রুমের মধ্যে আছি, তখন সেটা কি হতে পারে? অর্থাৎ এটা একটা ঘর, ঘরের মধ্যে আছে একটা রুম, সেখানে হবে অ্যাট। অর্থাৎ একটা বড় জিনিসের ভিতর যখন আরেকটা ছোট জিনিসের মধ্যে একটি জিনিস থাকবে সেটা হবে অ্যাট। তখন আমরা লিখবো আই অ্যাম ইন মাই হাউস অ্যাট মাই রুম। আবার বুঝে নেই, আই অ্যাম ইন মাই হাউস, আমার হাউসটা বড়, তো ইন মাই হাউস, হাউসের তুলনায় রুমটা ছোট, তখন হবে অ্যাট মাই রুম। ঠিক আছে, এখন আমরা ধরে নিলাম এই সার্কেলটা হচ্ছে একটা পাইপ। তখন কি হতে পারে? তখন মনে করো একটা পাইপের মধ্যে থেকে একটা সাপ চলে গেল, সেখানে আমরা এটা একটি রেখা দিয়ে বুঝালাম, সেখানে হতে পারে থ্রু বা অ্যাক্রস। অর্থাৎ যখন একটি অবজেক্টের মধ্যে থেকে কিছু চলে যাবে তখন থ্রু এবং অ্যাক্রস প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করব। এখন আমি লিখতে পারি ইনটু। ইনটু হলে কি হবে তোমরা খেয়াল করো, একটা সাপ পাইপটার ভিতরে ঢুকলো, ঢুকে যদি বের হয়ে যায় তখন সেটা হবে থ্রু বা অ্যাক্রস। দ্য স্নেক ওয়াকড থ্রু দ্য পাইপ, অথবা দ্য স্নেক ক্রলড অ্যাক্রস দ্য পাইপ। কিন্তু যদি মনে করো একটি স্নেক পাইপটির মধ্যে ঢুকে থেকে গেল, এখানে থেমে গেল, তখন সেটা হবে ইনটু। দ্য স্নেক ওয়াকড ইনটু দ্য পাইপ। কিন্তু সে কি বের হলো নাকি হলো না তা আমরা জানতে পারবো না সেই বাক্যটা থেকে। কিন্তু যদি আমি বলি দ্য স্নেক ওয়াকড থ্রু দ্য পাইপ, তখন আমরা কিন্তু বুঝতে পারলাম যে সে পাইপের এক প্রান্ত থেকে ঢুকে আর এক প্রান্ত থেকে বের হয়ে গিয়েছে। ওকে, এরপরে প্রিপোজিশন গুলা খুবই সহজ, সেটা তোমরা সবাই জানো। মনে করো এটি একটি দেয়াল,
তখন আমি লিখলাম দ্য স্নেক ওয়াকড আন্ডার দ্য ওয়াল বা বিনিথ দ্য ওয়াল। অর্থাৎ কোন একটা অবজেক্টের নিচে থেকে কিছু চলে গেলে সেটা হবে আন্ডার বা বিনিথ। আর যদি পাশে থাকে তাহলে হবে বিসাইড, বাই। হি ইজ সিটিং বিসাইড মি, হি ইজ সিটিং বাই মি। যদি উপরে থাকে তাহলে হবে আপ, যদি নিচে থাকে তাহলে হবে ডাউন। তোমরা যদি এই ফিগারটা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য প্রিপোজিশন অফ প্লেস বোঝা খুব সহজ হয়ে যাবে। আমি এটা কিছুক্ষণ ধরে রাখলাম, তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো যাতে তোমরা পরবর্তীতে এটা ব্যবহার করতে পারো বা এটা তোমরা এঁকেও নিতে পারো। ওকে, এরপরে আমরা পড়ব প্রিপোজিশন অফ মুভমেন্ট। এটা আমি মুছে ফেললাম। প্রিপোজিশন অফ মুভমেন্ট বলতে আমরা কি বুঝাই? কোনো কিছুর চলাচল। এখন বলতে পারো যে আমরা তো প্রিপোজিশন অফ প্লেসেও এই মুভমেন্ট গুলো বুঝিয়েছি, যেমন থ্রু, অ্যাক্রস। তো সেগুলো কি প্রিপোজিশন অফ মুভমেন্টও হয় আবার প্রিপোজিশন অফ প্লেসও হয়? হ্যাঁ, দুটোই হতে পারে। যে কোনো প্রিপোজিশনই দুইটাই হতে পারে। যেমন আপ, ডাউন, এটাও কিন্তু বোথ প্রিপোজিশন অফ প্লেস এন্ড প্রিপোজিশন অফ মুভমেন্ট। তো এই জিনিসটা কোনো ফিগার আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু এখানে আমি তোমাদেরকে কিছু জিনিস বুঝিয়ে দিতে পারি। যেমন হতে পারে, যখন আমি তোমাদের কিছু আগে এক্সাম্পল দিয়ে নেই কি কি থাকতে পারে প্রিপোজিশন অফ মুভমেন্টের। টু, টুয়ার্ডস, থ্রু, into, across, along, around, from। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল অফ প্রিপোজিশন অফ মুভমেন্টের। যখন আমরা কোনো অবজেক্টের চলাচল বুঝাই তখন সেগুলোতে আমরা এই প্রিপোজিশনগুলো ব্যবহার করি। এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো একটা ফিগার এঁকে, কিন্তু এটা তোমরা প্রিপোজিশন অফ প্লেসের যে একটা ডায়াগ্রাম ছিল সেভাবে তোমরা হয়তো আঁকতে পারবে না। তো আমি প্রথমে লিখি একটা প্রিপোজিশন অফ মুভমেন্ট, সেটা হলো ইনটু। আমি তোমাদের সেই সব প্রিপোজিশন গুলো ঠিকমতো দেখিয়ে দিচ্ছি যেগুলো মনে করো আমাদের প্রায় প্রত্যেক সেন্টেন্সে ব্যবহার করতে হয় বা কাজে আসে অনেক বেশি। যেমন একটা বক্স, এই বক্সের মধ্যে যখন কিছু ঢুকবে তখন সেটা হবে ইনটু। যখন কোনো কিছু ভিতরে ঢুকবে তখন সেটা হবে ইনটু। দ্য rat ran into the box। এখন মনে করো র্যাটটা তো বক্সের ভিতরে ঢুকলো, এখন যদি মনে করো সে বের হতে চায় তখন কি হবে? তখন হবে দ্য র্যাট, সরি আমি এখানে এই সেন্টেন্সটা আবার একটু তোমাদেরকে সুন্দর করে লিখে দিচ্ছি। যখন ইনটু হবে তখন এই বক্সটির মধ্যে যাবে কোনো কিছু বা কোনো অবজেক্টের মধ্যে আরেকটা অবজেক্ট ঢুকবে, তখন হবে দ্য rat ran into the box।
এখন মনে করো র্যাটটি বক্স থেকে বের হচ্ছে, তখন কি হবে? তখন হবে আউট অফ। অর্থাৎ ইঁদুরটি বক্সের ভিতর থেকে বের হয়ে আসলো, আউট অফ দ্য বক্স। তো এরপর আমি তোমাদেরকে অ্যারাউন্ড তো শিখিয়েও দিয়েছি। অ্যারাউন্ডও কিন্তু প্রিপোজিশন অফ মুভমেন্ট বোঝায়, কারণ যখন একটা দেয়াল আমার ঘরের চারপাশে থাকে, when a wall is around my house, then the wall is not moving, সেটা এক জায়গায় প্লেস করা। কিন্তু যখন একটা সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরবে, তখন সেটা কি? সেটা মুভমেন্টে আছে, রাইট? তো তখন সেটা হবে অ্যারাউন্ড। তো এই বক্সটা দিয়ে আরো কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দেই। যেমন মনে করো এই বক্সটা থেকে যদি কোনো কিছু চলে যায়, তখন হবে অ্যাওয়ে। A bird flew away from the box. যদি কোনো কিছু এই বক্সটার দিকে আগায়, তখন হবে toward. A bird flew towards the box. যদি একটা বিড়াল এই বক্সটার পাশ কাটিয়ে চলে যায়, মনে রাখতে হবে পাশ কাটিয়ে চলে যাওয়া। পাশ কাটিয়ে যাওয়া, তখন হবে পাস্ট। পাস্ট দিয়ে একটা সেন্টেন্স বলি, the cat walked past the box. A cat walked past the box. ঠিক আছে। আর যদি মনে করো যদি একটা বিড়াল এই বক্সটার উপরে লাফ দিয়ে পড়লো, এভাবে করে লাফ দিল, তখন কি হবে? onto। অর্থাৎ a cat jumped onto the box। বক্সের উপরে লাফ দিয়ে কিন্তু ভিতরে চলে যায়নি, সে উপরেই অবস্থান করছে, তখন সেটা হবে a cat jumped onto the box। আর যদি মনে করো onto-তে যে বিড়ালটি এখানে লাফ দিল, সে বক্স থেকে আবার নামলো, তখন কি হবে? আবার যদি লাফ দেয়, তখন হবে the cat jumped off the box। অর্থাৎ সে এখান থেকে লাফ দিয়ে এখন এখানে অবস্থান করছে। এখন মনে করো আমি লিখলাম যে না, বিড়ালটা বক্সের উপরেও নেই, একসাথে লাফ দিয়ে এখানে এসে নামলো, তখন কি হবে? তখন হবে ওভার। ওই যে মনে আছে আমি যে বলেছিলাম যে কোনো কিছু যখন গতিশীল হয়, তখন সেটা হবে কি? ওভার। তো বিড়ালটা এখান থেকে চলে যাচ্ছে, বিড়ালটা তো গতিশীল, তাই না? এটার উপরে তো আর থাকছে না, তখন সেটা হবে the cat jumped over। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ম্যাডাম, বিড়ালটা যদি বক্সটার উপরে বসে থাকে আগে থেকেই, তখন কি হবে? তখন আমরা লিখবো the cat is on the box। onto কেবল তখনই হবে যখন কোনো কিছু এখানে ঝাঁপিয়ে উঠবে বা এখান থেকে এসে এখানে পজিশন নেবে, তখন আমরা onto প্রিপজিশনটি ব্যবহার করব। এখন আসি অ্যাক্রসে। আমরা অ্যাক্রস তো একটা বুঝাই যে যখন একটা কোনো কিছুর মধ্যে থেকে চলে যায়। আমরা অ্যাক্রস আরেকটা সেন্টেন্সে খুব ওয়াইডলি ব্যবহার করি, যেমন ব্রিজ। I walked across the bridge। The bridge। আরো লিখতে পারি I walked across the forest। যখন ব্রিজের উপর থেকে যাচ্ছি, ব্রিজটা ক্রস করছি, তখনও কিন্তু সেটা অ্যাক্রস হচ্ছে, আর ফরেস্টের মধ্যে থেকে যখন চলে যাচ্ছি, তখনও সেটা হচ্ছে অ্যাক্রস।
এখন তোমাদেরকে আরো তিনটা প্রিপোজিশনের কথা মনে করিয়ে দেই, যেটা আমরা প্রায় কনফিউজ করি। সেটা হচ্ছে টু, অ্যালং আর ফ্রম। টু আর ফ্রম আমরা যারা চিঠি লিখেছি, চিঠির অ্যাড্রেস লিখেছি, তারা জানি যে টু আর ফ্রম কি। টু হচ্ছে স্টার্ট অফ সামথিং, ফ্রম হচ্ছে টু হচ্ছে এন্ড অফ সামথিং, এন্ড অফ আ ডেস্টিনেশন, আর ফ্রম হচ্ছে স্টার্ট অফ সামথিং। তো এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে আমরা যাই, তখন এটা হবে ফ্রম এবং এটা হবে টু। তো অ্যালংটা কিভাবে আসছে? অ্যালং হচ্ছে একটা প্রিপোজিশন, যখন তুমি কোনো কিছুর পাশ থেকে হেঁটে যাও, সেখানে কিন্তু তোমার পাস্ট ব্যবহার করা হচ্ছে না। একটু আগে যে আমি তোমাদেরকে বললাম যে দ্য ক্যাট ওয়াকড পাস্ট দ্য বক্স, সেখানে কিন্তু ওয়াকড অ্যালং হচ্ছে না। কেন হচ্ছে না? তাহলে তোমাদেরকে বুঝাই যে পাস্ট এবং অ্যালং এর মধ্যে তাহলে কি তফাৎ হলো। পাস্ট যখন বুঝায় তখন এরকম বুঝায় যে ছোট একটা জায়গা ক্রস করে চলে যাচ্ছে, তখন এটা হবে ছোট জায়গা। আর অ্যালং বুঝায় লম্বা জায়গা। অর্থাৎ একটা বিড়াল যখন একটা বক্স পাস্ট করে হেঁটে যায়, তখন সে আরো অনেক কিছুই পাস্ট করে হেঁটে যেতে পারে। যেমন সে বক্সটার পাশে যে খেলনাটা আছে সেটা পাস্ট করে যেতে পারে, খেলনাটার পাশে যে ঝুড়িটা আছে সেটা পাস্ট করে যেতে পারে। কিন্তু যখন আমরা অ্যালং বুঝাই, তখন এটার এক্সাম্পল হবে যে আমরা কোনো লম্বা জায়গায় হেঁটে যাচ্ছি। যেমন অ্যালং বুঝাবে যখন আমরা লিখবো I was walking along the beach. অর্থাৎ আমি সমুদ্র সৈকতে হেঁটে যাচ্ছি, সমুদ্র সৈকতের পাশ থেকে। অর্থাৎ সমুদ্র সৈকতে যখন আমরা হেঁটে যাই, তখন আমি একটা লম্বা জায়গা ক্রস করি, তখন ওখানে আমরা অ্যালং প্রিপোজিশনটা ব্যবহার করব। এখন আমরা কথা বলবো প্রিপোজিশন অফ টাইম নিয়ে। প্রিপোজিশন অফ টাইমে আমরা কোনো কিছুর সময়ে কোন সময়ে জিনিসটা ঘটছে, কোন একটা ভার্ব কোন সময়ে সংগঠন হচ্ছে, তখন আমরা সেখানে প্রিপোজিশন অফ টাইম ব্যবহার করি। প্রিপোজিশন অফ টাইমে কি কি আছে? ডিউরিং, ফর, আনটিল, সিন্স, ago, before, by। এগুলো হচ্ছে প্রিপোজিশন অফ টাইমের এক্সাম্পল। তোমরা এগুলো লিখে নিতে পারো, কারণ এই প্রিপোজিশন গুলো নিয়ে আমরা আলোচনা করব। অনেক ধরনের প্রিপোজিশন আছে, কিন্তু সব প্রিপোজিশন কিন্তু ব্যবহার হয় না, আর সবগুলো নিয়ে ডিসকাস করাও সম্ভব না। এই কারণে যে প্রিপোজিশন গুলো আমরা অনেক বেশি ব্যবহার করি, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। ডিউরিং প্রিপোজিশনটা দিয়ে কি বোঝায়? ডিউরিং হয় যখন there are two actions, কিন্তু একসাথে চলছে। যেমন it was raining during our class।
দেখাও খেয়াল করে যে দুইটা ভার্ব আছে এখানে, যে আমরা ক্লাস করছি এবং বাহিরে বৃষ্টি পড়ছে, অর্থাৎ এখানে টু অ্যাকশনস 1 2 এবং একসাথে চলছে। যখন বৃষ্টি পড়ছে তখন ক্লাসও হচ্ছে, তখন আমরা ডিউরিং প্রিপজিশনটি ব্যবহার করব। এরপরে যে প্রিপজিশনটি আসছে সেটা হচ্ছে ফর। ফর দিয়ে বোঝায় পিরিয়ড অফ টাইম, বা তোমরা বলতে পারো সময়সীমা। যখন আমরা একটা সময়কে নির্দেশ করে দিয়ে বলি যে এতটুক সময়ের জন্য কাজটা হয়েছিল বা এতটুক সময়ের জন্য কাজটা হবে, তখন আমরা ফর প্রিপজিশনটি ব্যবহার করব। যেমন আমি লিখলাম I am going to bed for 2 hours. I am going to bed for 2 hours. অর্থাৎ আমি 2 ঘন্টার জন্য বিছানায় যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি। তো এখানে দেখো আমি এখানে নির্দেশ করে দিলাম ফর প্রিপজিশনটা দিয়ে যে আমার সময়সীমা কতটুক হবে, আমি যে অ্যাকশনটা নিব এখন সেটা সময়সীমা কতক্ষণ হবে। তো এই ভার্বটার যখন কোনো সময়সীমা বলে দেওয়া হয় তখন আমরা সেই ফর প্রিপজিশনটি ব্যবহার করি। এখন আমরা আসি যে আনটিল বা টিল, এই প্রিপজিশনটা কখন ব্যবহার করা হয়? যখন আমরা সময়সীমা না বুঝিয়ে এতটুকু বুঝে যে কিছু সময় পর্যন্ত, তখন আমরা আনটিল বা টিল প্রিপজিশন ব্যবহার করি। কিছু সময় পর্যন্ত। যেমন আমি যদি লিখি I am going to bed, না, অন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আমি লিখলাম যে we will wait for you till evening. এখানে দেখো এখানে যে ভার্বটি আছে wait, we will wait, তো এখানে এই ভার্বটা কোন সময় পর্যন্ত চলতে থাকবে এটা বুঝাই দিল। till evening মানে আমি তোমার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব আমরা। তো আমি এভাবেও বলতে পারি যে I will be sleeping till evening, মানে আমি সন্ধ্যা পর্যন্ত ঘুমাতে থাকবো। তো যখন আমরা কোনো কিছু সময় পর্যন্ত সেটা বুঝিয়ে দেই তখন আমরা till বা until প্রিপজিশনটি ব্যবহার করি। আচ্ছা, এরপর আসছে since। since দিয়ে আমরা বুঝাই কখন একটা জিনিস শুরু হয়েছিল। the time something began, the time something began, যখন কোনো একটা সময়ে এই প্রিপজিশনটা দিয়ে বোঝায় যে কখন কোনো কিছু কোন সময় শুরু হয়েছিল। যেমন 40 years have passed away since they met. 40 years have passed away since they met, মানে ওদের যে এই যে met, এটা তো একটা ভার্ব তাই না? তো এই ভার্বটা সংগঠন হওয়ার পরে 40 বছর কেটে গেছে,
অর্থাৎ এই জিনিসটা শুরু হয়েছে, এরপর 40 বছর চলে গিয়েছে, তখন আমরা এই সিন্স শব্দটা ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে the organization is working since 1975, তখন আমরা বুঝাই যে অর্গানাইজেশনটা যে কাজ শুরু করেছে 1970, সেটা শুরু হয়েছে 1975 এ, তখন থেকে সেটা এখনো চলছে। এরপর আমরা দেই ago। ago প্রিপোজিশনটা আমরা প্রায় শুনে থাকি যখন আমরা কোন রূপকথার গল্প পড়ি বা যখন আমরা হিস্ট্রি পড়ি, ইতিহাস পড়ি, তখন আমরা পড়ি a long time ago অথবা 90 years ago, 1000 years ago। তো তখন বোঝায় যে how far back মানে something happened, মানে কত আগে গিয়ে কোনো একটা কিছু হয়েছিল। তো এটা আমি যদি বাংলায় লিখে দেই, কত আগে একটা জিনিস, একটা ভার্ব লিখি, হয়েছিল। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি, he left the office an hour ago, অর্থাৎ 1 ঘন্টা আগে সে অফিস থেকে বের হয়ে গিয়েছে, ভার্বটা অলরেডি হয়ে গিয়েছে, তখন এখানে আমরা ago প্রিপোজিশনটি ব্যবহার করব। এরপরে আমরা বলতে পারি বিফোর। বিফোর অর্থাৎ কোনো একটা কিছুর আগে বুঝায়। যেমন কোনো আরেকটা জিনিস হবে, তার আগে যদি কিছু একটা হয়, তখন আমরা বিফোর প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন কোনো কিছুর আগে, এটা লিখলাম। তাহলে কি হচ্ছে দেখো, আমরা বললাম যে she wakes up before dawn। dawn অর্থ কি? dawn অর্থ ভোর। তো এখানে বললাম যে সে ভোর হওয়ার আগে ঘুম থেকে ওঠে, অর্থাৎ ভোর হতে পারে না, তার আগে সে ঘুম থেকে উঠে পড়ে। অর্থাৎ এটা যদি একটা কোনো কিছু হয়, তার আগে এটা হয়ে যাচ্ছে, তখন আমরা এই বিফোর প্রিপোজিশনটা ব্যবহার করব। আর একটা প্রিপোজিশন অফ টাইম আছে, সেটা হচ্ছে বাই। বাই মানে হচ্ছে নট লেটার দ্যান, মানে তুমি একটা সময়সীমা দিবে, তারপরে আর হবে না জিনিসটা, সেখানে আমরা বুঝাবো, সেখানে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন এখানে আমি লিখলাম যে এর পরে আর করা যাবে না। করা যাবে না। যেমন এক্সাম্পল হতে পারে, he will be back by 5 o'clock। যেমন তুমি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তোমার মাকে বললে যে মা আমি 5টার মধ্যে ফেরত আসবো, তো তোমার মা 5টা পর্যন্ত অপেক্ষা করলো, তারপরে সে টেনশন করা শুরু করলো যখন তুমি ফিরলে না, কারণ তুমি তাকে বলেছো যে তুমি 5টার মধ্যে ফেরত আসবে। তো তখন কথাটা এভাবে হবে যে he will be
হি সেড হি উইল বি ব্যাক বাই 5 o'clock। যখন এই 5 o'clockটাকে ক্রস করে যাচ্ছে তখন তোমার মায়ের মনে হচ্ছে যে এখন ফেরত আর আসবে না, তো তখন জিনিসটাকে সে সেটা নিয়ে টেনশন করছে, তাই তো? তার মানে যখন আমরা এভাবেও বলতে পারি যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা মনে করো বললাম যে সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই টিউসডে, মানে তোমার যদি টিউসডের পরে তুমি দিতে চাও সে অ্যাসাইনমেন্টটা আমি নেব না, তখন আমরা এখানে বাই প্রিপোজিশনটা ব্যবহার করব। আচ্ছা, এরপরে প্রথম যে ফিগারটা আমি দেখিয়ে দিয়েছিলাম ওইখানে না আরেকটা ওইরকম একটা ফিগার আমি তোমাদেরকে দেখিয়ে দেই। সেটা হলো, সেটাকে আমরা নাম দিলাম প্রিপোজিশন পিরামিড। প্রিপোজিশন পিরামিডটা কি জিনিস আর এই জিনিসটা কি কি দিয়ে তৈরি? আমরা তিনটা প্রিপোজিশন আছে যেটা নিয়ে আমরা সেন্টেন্সে প্রায় গোলমাল করে ফেলি, এমনকি আমারও মাঝে মধ্যে গোলমাল হয়ে যায়, তো এটা জানা রাখলে সবারই সুবিধা। তো প্রিপোজিশন পিরামিডে তিনটা প্রিপোজিশন নিয়ে আমরা কথা বলবো, ইন, অন, অ্যাট। কখন ইন বসে, কখন অন বসে, কখন অ্যাট বসে, এটা আমরা একটা পিরামিডের আকৃতিতে এটা লিখে নিলাম। পিরামিড কেমন হয়? ত্রিকোণ। সেই ত্রিকোণটাকে আমরা উল্টিয়ে দিলাম, একটা উল্টা ত্রিভুজ হলো, উল্টা ট্রাইঅ্যাঙ্গেল। সেখানে আমরা তিনটা ভাগ করলাম, এটা হচ্ছে ইন, এটা হচ্ছে অন, এটা হচ্ছে অ্যাট। তো তখন কি হবে দেখো তোমরা, ইন হচ্ছে সব থেকে বড় জায়গাটা জুড়ে, অন তার থেকে একটু কম, অ্যাট তার থেকে একটু কম। তো এই তিনটা জিনিস তোমার দুইটা ক্ষেত্রে বসাতে পারো, টাইম আর লোকেশন। তো টাইমে কখন ইন বসে সেটা আমরা দেখি। তো ইন বড় জায়গা জুড়ে বসে, তার মানে যখন আমরা বড় কোনো সময় বুঝাবো তখন সেটাকে সেখানে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। বড় কোনো টাইম যেমন আমরা ধরতে পারি যুগ, শতাব্দী, দশক, তাহলে আমরা সেগুলো লিখি সেঞ্চুরিজ। সেঞ্চুরিজ অর্থ শতাব্দী, ডিকেডস, ডিকেডস অর্থ দশক, ইয়ার্স, months, weeks। দেখো এই সবগুলো জিনিস, সেঞ্চুরিজ, ডিকেডস, ইয়ার্স, মান্থস, উইকস, সবগুলো কিন্তু একটা দিনকে বোঝায় না, কয়েকটা দিনের সমন্বয়ে এই জিনিসগুলো হয়ে থাকে। তো এগুলো বড় সময়, তাহলে এখানে হবে ইন। আর লোকেশনের ক্ষেত্রে কখন ইন হয় সেটা দেখে নিই। সেম, যখন আমরা বড় কোনো লোকেশন বুঝাই, যেমন কান্ট্রি, না, প্রথমে আমি বুঝাতে পারি দ্য ইউনিভার্স, দ্য ওয়ার্ল্ড, ইউনিভার্স, ওয়ার্ল্ড, কান্ট্রি, সিটিও ধরতে পারি, তখন এইসব ক্ষেত্রে হবে ইন। তোমরা এটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো যে ইন কোন কোন ক্ষেত্রে বসতে পারে। আচ্ছা, এখন আমরা দেখব কখন ইন, তো আমরা দেখলাম, এখন আমরা দেখব কখন অন বসে। ইনের থেকে একটু ছোট যেসব সেখানে অন বসে, যেমন টাইম, এর আগে দেখলাম সেঞ্চুরিজ, ডিকেডস, তার থেকে একটু ছোট যেমন মানডে, সানডে, মানডে, সানডে,
উইকেন্ড, এগুলাকে বলা হয় এখানে প্রিপোজিশন বসে অন। আর যখন লোকেশন আমরা বুঝালাম কোন একটা এরিয়া, যেমন আমরা বুঝালাম মিরপুর বা উত্তরা, তখন আমরা সেখানে অন বসাবো সেই সব লোকেশন বোঝানোর জন্য। তোমরা আবার এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এরপর আমরা দেখবো অ্যাট। তো দিনের থেকেও ছোট সময় কি হতে পারে, ঘন্টা হতে পারে। তো আমরা যদি মনে করো 7 PM বা 10 AM এগুলা বুঝালাম, তখন হবে অ্যাট। বা আমরা বুঝালাম কোন শপ বা রোড, তখন হবে অ্যাট। ঠিক আছে, তো তোমরা এটার একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এটা অন না, এটা কিন্তু অ্যাটের ক্ষেত্রে এগুলো হয়। তো এখন আবার একটা প্রশ্ন আসতে পারে যে আমি যে লিখলাম যে সিটি, সিটি হচ্ছে, সিটির ক্ষেত্রে কি বসে, আমি বললাম যে সিটির ক্ষেত্রে বসে ইন। আমি ফিগারটা আবার একটু সুন্দর করে এঁকে দিচ্ছি। ইন, অন, অ্যাট। তো এই যে প্রশ্ন ছিল যে সিটির ক্ষেত্রে বসে ইন, এখন প্রশ্ন হতে পারে যে সিটি তো কান্ট্রির থেকে ছোট, তাহলে যদি একই সেন্টেন্সে কান্ট্রি এবং সিটি থাকে তখন সেখানে কি বসবো? সেখানে আমাদের তুলনা করতে হবে। যেমন আমি লিখলাম আই লিভ ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা, তখন কি হবে? এখানে বড় জিনিস কোনটা? বাংলাদেশ। এই যে বড় জিনিস বাংলাদেশ, তো আই লিভ ইন বাংলাদেশ। তার থেকে ছোট কোনটা? ঢাকা। তাহলে ইনের থেকে একটু ছোট হলে কি বসে? অন। আই লিভ ইন বাংলাদেশ, অন ঢাকা। এখন আমার হতে পারে যদি আমি লিখলাম ড্যাশ উত্তরা, তখন কি হবে? তখন হবে অ্যাট। I live in Bangladesh on Dhaka at উত্তরা। এখন এই জিনিসটা তুমি বিভিন্ন ভাবেও করতে পারো। যেমন মনে করো আমি লিখলাম I live dash a building dash an apartment ড্যাশ মাই রুম। এখন আমরা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বিল্ডিং এর ক্ষেত্রে অ্যাট হয়, কিন্তু এখানে দেখো বিল্ডিং এর থেকেও ছোট ছোট জিনিস, ছোট পরিধির জিনিস আছে। তাহলে কি হবে? আই লিভ ইন আ বিল্ডিং, অন অ্যান অ্যাপার্টমেন্ট, অ্যাট মাই রুম। বুঝতে পেরেছো? এখানে কিন্তু কম্পারিজন বা তুলনার জিনিসটা আছে। এখন সময়ের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে। সময়ের ক্ষেত্রে কি হতে পারে? I was born dash 1951 dash Monday dash 10 AM। তখন কি হবে জিনিসটা দেখো? I was born in 1951 on Monday at 10 AM। তখন এখানে তুলনা করে কিন্তু জিনিসটা বসানো হয়েছে, এবং এই তুলনার করা সত্ত্বেও কিন্তু এই পিরামিডের সূত্র অনুযায়ী জিনিসগুলো বসে যাচ্ছে সুন্দর করে।
তো এই প্রিপোজিশন পিরামিড দিয়েই আমরা আজকে ক্লাসটা শেষ করলাম। অতএব আজকে আমরা কি কি শিখলাম? প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ মুভমেন্ট, প্রিপোজিশন অফ টাইম এবং প্রিপোজিশন পিরামিড। তো আশা করি তোমরা ক্লাসের নোটগুলো ঠিকঠাক নিয়েছো। ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। সবাইকে সুস্থ রাখো, নিজেরাও সুস্থ থাকো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হও না এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।